ধন্যবাদ সকলকে যারা আমাদের পঞ্চম পাঠচক্রে উপস্থিত হয়েছেন। তো আজকে আমরা বিগিনার বা যারা নতুন পাঠক আছে তাদেরকে নিয়ে আমাদের কার্যক্রম পরিচালনা করছি। তো আজকের জন্য আমাদের যে নির্ধারিত বই সেটা হচ্ছে একটি বই না, সেটা হচ্ছে একটি ছোট গল্প বলাই, রবীন্দ্রনাথ ঠাকুর। এখন এক্ষেত্রে আমি তোমাদের যে রাখাত ভাই আছেন, উনি যেহেতু আজকে অনুপস্থিত, উনার বিকল্প প্রশিক্ষক হিসেবে এখানে আমি প্রশিক্ষকের দায়িত্ব পালন করছি। তো এক্ষেত্রে আমি শুরুতে একজনকে এই বলাই যে গল্পটা আছে এটার সম্পূর্ণ প্লট বলার কেউ আর কেউ রিহাম আছে আর কেউ সে যে কাহিনীটা বলতে পারবে। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের চমৎকার বই বলাই। বলাই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো। বলাই হচ্ছে খুবই চুপচাপ একজন ছেলে। সে প্রকৃতিকে খুবই ভালোবাসে। সে কখনো কোনো গাছ মারে না, কখনো কোনো ঘাসের উপরে পা রাখে না, কোনো ফুল ছিঁড়ে না, কোনো গাছপালাকে দুঃখ দেয় না। সে সবসময় শুধু গাছ আর গাছ, সে সবসময় গাছদের সাথে কথা বলতে পারে। একদিন বলাই তাদের বাড়ির বাগানের রাস্তাতে যাচ্ছিল, তখন সে তার পায়ের নিচে একটি শিমুল গাছের চারা দেখতে পেল। তখন সে রবীন্দ্রনাথ ঠাকুরের তার কাকার কাছে গেল এবং জিজ্ঞেস করলো, কাকা, এই রাস্তার মধ্যে যে গাছটা উঠেছে এটা কি? পরে কাকা দেখে বুঝলো যে একটা শিমুল গাছ। তখন তিনি চাইলেন এই শিমুল গাছটাকে ফেলে দিতে, কিন্তু বলাই তাকে আটকে ফেললো এবং বলল, চাচা থাক না এই গাছটা। রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ কাকা কিন্তু চাইল না, কিন্তু বলাই খুব জোর করে এবং কান্দে এবং তার কাকিমার ফুলে বসে বসে কাঁদছিল। তারপর রবীন্দ্রনাথ ঠাকুর বা ওনার কাকা বাধ্য হয়ে এই গাছটিকে ওইখানে রাখলো। এর 2 বছর পরে বলাইয়ের বাবা বলাইকে নিয়ে চলে গেল এবং ততদিনে এই গাছটি অনেক বড় হয়ে গেল। তখন রবীন্দ্রনাথ ঠাকুর একদিন যখন সকালবেলা উঠে দেখলো যে গাছটা তো রাস্তার মাঝখানে ছিল, তাই এটা খুব খারাপ দেখা যাচ্ছিল। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর গাছটিকে কেটে ফেললো। এর কয়েকদিন পরে বলাই তার কাকিমাকে চিঠি পাঠালো, কাকিমা, আমার শিমুল গাছটার ছবি তুমি একটু তুলে পাঠাতে পারবে? তখন এটি শোনার পর রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে যায় এবং বলে যে শিমুল গাছের একটা ছবি তুলো। তখন রবীন্দ্রনাথ ঠাকুর বুঝতে পারেন যে তার ভুলটা কোথায়। মাননীয় সভাপতি, আমার একজন ক্লাসমেট, সে আজকের এই পাঠচক্রের যে বলাই গল্পের যেই বৈশিষ্ট্যগুলো বলেছে তার মধ্যে সে কিছু বৈশিষ্ট্য বাদ রেখেছে যা আমি এই মুহূর্তে বলবো। তো বলাই গল্পের রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। তার এটা বলা উচিত ছিল যে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু বলা উচিত ছিল, যে তিনি বলতে পারতেন যে তিনি হয়তো এরকম একটি গল্প লিখেছেন, তার এরকম ছোট গল্প। তো তিনি যেটা বলেনি তা হচ্ছে শুরুতে যেটা হয়েছিল যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ভাইপো বলাই, সে কিন্তু তার মাতা ছিল না, সে এটা বলে নাই যে তার এই মা ছিল, যে মাতৃহীন শিশুটি ছিল। তার বাবা 2 বছর পর যে বিলেতে গিয়েছিলেন সেটাও সে বলে নাই, যে কোথায় গিয়েছিলেন, বিলেতে গিয়েছিলেন সেটাও সে বলে নাই। তো এই ছিল তার কাছ থেকে আমার। তো ধন্যবাদ তোমাদের দুইজনকে। একে অপরের অপূর্ণতাকে পরিপূর্ণ করার মাধ্যমে আমাদের সামনে এই গল্পটির যে সমগ্র প্লট বা এই গল্পের যে কাহিনী সেটি ভালোভাবে বর্ণনা করে দেওয়া। তো বিষয়টা হচ্ছে যে এই ক্ষেত্রে যেটা একটা বিশ্লেষণের বিষয় আছে, সেটা হলো যে এক্ষেত্রে আমি একটা সাধারণ জ্ঞানের মতো একটা প্রশ্ন করব। সেটা হচ্ছে যে তোমরা তো এখানে বলাই পড়েছো নাকি? তো কথাটা হচ্ছে যে তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে বলাই গল্পে কোন রসটা প্রাধান্য বেশি গেছে? হ্যাঁ, কোন রসটা? হচ্ছে ধরো যাক আমি যেরকম দেখিয়েছিলাম, হাস্যরস, করুণ রস, বীর রস, রুদ্র রস, আদি রস, ভয়ঙ্কর রস, বিভৎস রস, শান্ত রস ইত্যাদি যা যা আছে, হ্যাঁ, এর মধ্যে কোনটা আর কি প্রাধান্য পেয়েছে? হ্যাঁ, কথাটা হচ্ছে যে তোমাদের এক্সপ্লেন করতে হবে এটা এরকমভাবে যে কথাটা হচ্ছে, আমি তোমাদেরকে যদি আরও ভালোভাবে বুঝাইতে চাই, সেটা হচ্ছে আদি রস হচ্ছে নরনারীর মধ্যকার যে প্রেম ভালোবাসা, সেটা হচ্ছে আদি রস। বীর রস হচ্ছে তোমার বীরত্বের যে প্রকাশটা করে। রুদ্র রস হচ্ছে তোমার ক্রোধের যেখানে, রাগের যেখানে প্রকাশ হয়। হাস্য রস হচ্ছে যেখানে হাসির প্রকাশ হয়। করুণ রস হচ্ছে যেখানে তুমি করুণ বিষয় বর্ণনা করছো বা যেখানে হচ্ছে অনেক দুঃখ বেদনার বিষয় আছে।
হ্যাঁ, এরপর আরেকটা হচ্ছে তোমার বিভৎস রস। বিভৎস রস মানে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের জঘন্য জিনিস, বিভিন্ন ধরনের যখন হচ্ছে লাশের বর্ণনা করা হয় বা শবের বর্ণনা করা হয়, হ্যাঁ, যখন মানে এইসব মানে বিভৎস জিনিসগুলি। আবার দেখা যায় ভয়ঙ্কর রস, যখন হচ্ছে ভয় প্রদানকারী কোনো জিনিস বর্ণনা করা হয়, ভীতিকর কোনো পরিস্থিতি প্রদান করা হয়, সেটা হচ্ছে ভয়ঙ্কর রস। এবং আরেকটা হচ্ছে আশ্চর্য রস। আশ্চর্য রস মানে হচ্ছে তোমার অ্যাডভেঞ্চার, হ্যাঁ, অ্যাডভেঞ্চার। যেরকম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছেন অনেক ক্ষেত্রে মানে এই যে অ্যাডভেঞ্চার এগুলো হচ্ছে তিনি প্রকাশ করেছিলেন, হ্যাঁ। এবং আরেকটা ক্ষেত্রে 9 নাম্বারটা হচ্ছে শান্তরস। শান্তরস মানে হচ্ছে যেখানে তোমার একটা ফিকশনের মধ্যে দুইটা সংলাপ বলা হচ্ছে, সংলাপে মানে বক্তাদের নিজস্ব মতামত প্রকাশ হচ্ছে, হ্যাঁ, নিজস্ব মতামত প্রকাশ হচ্ছে, তারা নিজস্ব চিন্তাধারার মধ্য দিয়ে আগাচ্ছে, এখানে আলাদা কোনো অনুভূতি নেই, এর হচ্ছে তত্ত্ব উত্থাপন হচ্ছে, কেউ কেউ যুক্তি বলছে, যুক্তির স্থান আছে, আবেগের স্থান নেই, সেটা হচ্ছে শান্তরস। এখন এই যে বলাই গ্রন্থটা, এই যে বলাই বইটা, এখানে কোন রসের প্রাধান্য বেশি পেয়েছে? করুণ রস, শান্তরস। তুমি বলছো শান্তরস, তাহলে তোমাদের এখানে যেটা দেখলাম তোমরা অধিকাংশ বলছো এখানে করুণ রস, তাই তো? এখন আমি সুমিতকে জিজ্ঞেস করবো কেন এটা করুণ রস শান্ত। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আমার মতামত প্রকাশ করতে দেওয়ার জন্য। এই গল্পটি পড়ে আমার মনে হয়েছে এটি করুণ রস প্রকাশ করেছে, কারণ গল্পের মূল চরিত্র বলাই সে একটি গাছকে খুবই মমতা স্নেহের হিসাবে ভালোবাসত। সে ওই গাছের কোনো ক্ষতি হতে দিত না এবং ওই গাছটাকে সে তার বন্ধু হিসেবে মনে করত। কিন্তু তার বাবা তাকে বিদেশে নিয়ে তার বাবা তাকে চাকরির জন্য নিয়ে যাওয়ার সময় অনেকদিন পর সে তার কাকিমাকে চিঠি লিখেছিল যে তার ওই গাছটির একটি ছবি পাঠাবে। তখন তার কাকিমা তার কাকাকে জিজ্ঞেস করেছিল যে একটি ক্যামেরা আনার জন্য এবং সেই ছবি তুলে পাঠানোর জন্য। তখন কাকিমা কাকার মাধ্যমে জানতে পারে যে গাছটি কেটে ফেলা হয়েছে। তো গল্পে দেখেছি আমরা যে কাকিমা 2 দিন অন্ন গ্রহণ করেননি এবং অনেকদিন ধরে তার কাকার সাথে কথা বলেননি। তাছাড়া এতেই আমরা গল্পটা শেষ, গল্প সমাপ্তি পেয়েছি। আচ্ছা, তো তুমি বসো শুনি। তো এই ক্ষেত্রে তোমরা বিগিনার বলে আমরা একটা দার্শনিক তত্ত্ব উত্থাপন করব। সেটা হচ্ছে যে এই যে বলাই গল্পে যে গাছটা কেটে ফেলা হলো, এটা কেন হয়েছে? হ্যাঁ, তুমি এমনিতে বলো। গাছের যে বাগানের রাস্তা ছিল যেটা দিয়ে তার বাগানে প্রবেশ করবে, সেইখানে মাঝখানে গাছটা ছিল। আচ্ছা, এখন তার মেইন কারণ ছিল যে শিমুল গাছে জল তুলা দিয়ে রাস্তা একদম নোংরা হয়ে যাবে। হ্যাঁ, এখন তাহলে এখন তোমাদের সকলের প্রতি আমার উন্মুক্ত প্রশ্ন, তোমরা কি মনে করো এই গাছটা কাটা নৈতিক ছিল নাকি অনৈতিক ছিল? নৈতিক ছিল বলছি। হ্যাঁ, এখন কথাটা হচ্ছে যে তোমরা এখানে সরাসরি বলতেছো যে গাছটা কাটা নৈতিক ছিল, হ্যাঁ, তাহলে হচ্ছে এক্ষেত্রে তুমি কি বলতেছো? তোমরা অনৈতিক বলতেছো। মাননীয় সভাপতি ধন্যবাদ আমাকে বলার জন্য। এখানে এই গাছটা কাটা হচ্ছে অনৈতিক, কারণ হচ্ছে গাছটাকে আমরা তুলে অন্য সাইডে লাগানো যেত। গাছটা যখন বড় হয়ে গেছে তখন তুলে অন্য জায়গায় লাগাবে। হ্যাঁ, অন্য জায়গায় লাগাবে কিভাবে যদি একটা গাছ বড় হয়ে গাছটাকে আমরা মানে ছোটবেলায় যদি আমরা গাছটা যখন ছোট ছিল তখন যদি আমরা অন্য জায়গায় লাগিয়ে দিতাম তাহলে ভালো হতো, কিন্তু বড় হয়ে যেত পরে গাছটা কাটা উচিত। তো ওইটা যদি লাগানো যায় তো আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তো কথা হচ্ছে যে আমরা দেখতে পেয়েছি জীবনটা হচ্ছে অনেকটা আর কি ইন্টারন্যাশনাল দাবা বোর্ডের মতো। ইন্টারন্যাশনাল নিয়মে তুমি যখন দাবা খেলতেছো তখন তুমি যদি একটা মুভ দাও, একটা যদি চাল দাও, তুমি আর কোনো পিছনে ফিরতে পারো। হ্যাঁ, তো কথা হচ্ছে জীবন হচ্ছে না এরকম, তুমি একটা কাজ করে ফেলছো, তোমার আর পিছনে ফেরার চান্স নেই। আর ধরা যাক তুমি বলতে পারো যে ওই গাছটাকে যে ওইখানে আনা হয়নি, যে ওইখানে যে আনা হয়নি হইতে পারে একটা ভুল হয়েছে, কিন্তু এই ভুলটাকে যদি আমরা আপাত দৃষ্টিতে নাকচ করি, আপাতত যদি নাকচ করি, ধরা যাক একটা গাছ, আমাদের সাধারণ প্রেক্ষাপটে দেখি একটা গাছ বড় হয়ে গিয়েছে যেখান থেকে তুলা ঝরছে এবং আমাদের রাস্তার মাঝখানে এটা মানে নোংরা সৃষ্টি করছে, সেই গাছটাকে আমরা রাখবো। তাহলে এই সাইডে আমরা একটু বেড়া দিতে পারি, কিছু দিয়ে আমরা এমনভাবে রাখতে পারি যাতে রাস্তার মাঠে নোংরা না আসে। কিন্তু গাছটা তো তাহলে তো রাস্তারই ক্ষতি হয়ে যাবে যদি আমরা আলাদা বেড়া দেওয়ার চেষ্টা করি। মানে আমরা এমন সাইডে বেড়া দেওয়া উচিত যাতে রাস্তার মধ্যে সমস্যা না। মানে তুমি তাহলে তোমার মতামত হচ্ছে এই গাছটাকে যথাসম্ভব যে উপায় এবং বাঁচাতে হবে। হ্যাঁ, আর এইটার সাথে কি কেউ একমত কি যে গাছটাকে যেভাবে হোক বাঁচাইতে হবে? গাছটাকে বাঁচানোর সাথে আমি একমত, কারণ এই গাছটা যদি রাস্তার মাঝখানে থাকে তাও তো আমরা রাস্তার অন্য দিক দিয়ে হলে হেঁটে যেতে পারি বাগানে, তাও তো কোনো সমস্যা নেই। এটার সাথে কেউ দ্বিমত পোষণ করছো? এটার সাথে কেউ দ্বিমত পোষণ করছো?
আচ্ছা ঠিক আছে, তো এই ক্ষেত্রে একটা বিকট নৈতিক গোলযোগ উপস্থিত হয়েছে। সেটা হচ্ছে যে আর কি আমাদের প্রয়োজন আগে নাকি মমতা আগে, সেটা হচ্ছে কথা। ধরা যাক একটা জিনিস তোমার প্রয়োজনে ক্ষতি সাধন করছে, কিন্তু তোমার ওই জিনিসটার প্রতি মমতা আছে, হ্যাঁ, যেটা নাম হচ্ছে মায়া। মানে আমরা যদি দেখি মমতা কিন্তু আসলে লাভজনক কোনো বিষয় না। কারণ কোনো জিনিসের প্রতি যদি তোমার মমতা থাকে সেটা কিন্তু আসলে তোমাকে কোনো উপকার করবে না বস্তু জাগতিক অর্থে। হ্যাঁ, এখন আমরা যদি এমনি বিশ্লেষণ করি, এই মমতা বেশি গুরুত্বপূর্ণ নাকি সাধারণ প্রয়োজন বেশি গুরুত্বপূর্ণ? অন্তত আমি যদি ক্ষেত্রে ব্যক্তিগতভাবে বলি, আমি বলবো যে আমাদের যে কোনো জিনিসই যদি আমাদের প্রয়োজনে সামগ্রিক অর্থে ব্যাহত করে, মানে ব্যাঘাত ঘটায়, তাহলে সেই জিনিসটার প্রতি আমাদের যতই মমতা থাকুক না কেন সেটাকে আমাদের বিনষ্ট করা উচিত। যেমন প্রেমিক। তো কথা হচ্ছে যে হ্যাঁ, তো যে কেউই হোক না কেন, হ্যাঁ, সেটা মানুষ হইতে পারে, পশু পাখি হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। যদি কোনো কিছু আমাদের প্রয়োজনের ক্ষেত্রে, মানে প্রয়োজন বলতে আমি বোঝাচ্ছি স্বার্থপরতা, আমি বোঝাচ্ছি সামগ্রিক প্রয়োজন। মানে একটা রাস্তা তো একজন ব্যক্তি ইউজ করে না, অনেক লোকজন ইউজ করে, তো এটা অনেক লোকজনের সমস্যা সৃষ্টি করছে না? তো কথা হচ্ছে যে এই কারণে যদি প্রয়োজনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে, তাহলে হচ্ছে এটা আর কি বেশি মানে সমস্যা তৈরি করতে পারে। এখন আরেকটা কথা, সেটা হচ্ছে তোমরা বলার চেষ্টা করছো যে একটা গাছ ধরা যাক আর কি ওইটা না মারার পরেও তোমার কি বলে ওইটাকে রাস্তার অন্য পাশ দিয়ে মানুষ হাঁটতে পারে, হ্যাঁ, মানে রাস্তা অন্য দিক দিয়ে ব্যারিকেড দিয়ে অনেক কিছু করতে পারে, হ্যাঁ। কিন্তু এই ক্ষেত্রে আমার কথাটা হচ্ছে যে একটা গাছের মূল্য আসলে কত? হ্যাঁ, মানে একটা গাছের জীবন আসলে কতটা মূল্যবান? অনেক বলতে হচ্ছে তোমার যখন একটা বাগানে এতগুলি গাছ, তুমি একটা গাছ রাখবা, একটা গাছ মারা গেল তোমার বাগানে এতগুলি শত শত গাছের মধ্যে, তোমার শুধুমাত্র মমতার উপর ভিত্তি করে তো তুমি চলতে পারবে না। কারণ এখানে বলতেছে একদম বস্তুজাগতিক কঠোর প্রয়োজনের কথা। তুমি যখন কঠোর লাভের হিসেবে আসবা তখন তোমার মায়া মমতার কোনো ফ্যাক্টরি না। তুমি যদি আমার মায়া মমতাকে সরো, হ্যাঁ, এটাতে একমাত্র বাইবেল বলায় সবথেকে প্রিয় গাছ। তার এটা মমতা না। কারণ আমি তো এটাই বলতেছি, তুমি তো মমতাকে এখানে গ্রাহ্য বলায়ের করো। মমতা গাছের প্রতি এবং কাকার কি মমতা হচ্ছে বলায়ের প্রতি। হ্যাঁ, কাকিমার মানে মমতা হচ্ছে বলের প্রতি। তো এখানে দুইজনের ক্ষেত্রে কিন্তু মমতা কাজ করতেছে, হ্যাঁ, কিন্তু একজন মাত্র ব্যক্তি তার ক্ষেত্রে কাজ করতেছে যে প্রয়োজন না। আমার কথা হচ্ছে যে অন্তত আমি মনে করি যে একটা গাছের মূল্য একটা বাগানে কি তোমার এতটাই বেশি যে তুমি সেই গাছের জন্য বেড়া দিবা, আরও বেশি বড় হলে সেই বেড়াকে বড় করবা, হ্যাঁ, কিংবা হচ্ছে আলাদা করে তোমার সিস্টেম তৈরি করবা যাতে হচ্ছে যে তুলাগুলি পড়তেছে সেটা যাতে ভালো, মানে সেটা যাতে রাস্তা নোংরা না করে। এরপর হচ্ছে তোমার রাস্তার মানে গতি হয়তো বা তুমি পরিবর্তন করবা, কারণ সাপোজেটলি মাঝখান দিয়ে একটা গাছ তৈরি হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে যে এটি কি আসলে এতটা গুরুত্বপূর্ণ একটা গাছের জীবন? না, তুমি বলতেছো গুরুত্বপূর্ণ, আবার তারা বলতেছে আসলে তেমনটা না। এটা আসলে সময়ের প্রয়োজন মেটানোর জন্য যেটা করা হচ্ছে সেটাই করা হচ্ছে। এখন তুমি শাহরিয়ার বলো এখন, তাই আমি বলতে চাই এখানে ব্যক্তিগত মতামত যে ঠিক আছে? যেখানে এখানে এখনকার সময়ের জন্য প্রয়োজন হচ্ছে রাস্তা দিয়ে ভালো মতো চলাচল করে। এখানে মায়া মমতার স্থান, আমরা যদি মায়া মমতাকে এখানে বেশি গুরুত্ব দিই তাহলে আমাদের সময়ের প্রয়োজনটা ব্যাহত হচ্ছে, সেই কারণে গাছটা কাটা হয়েছে। হ্যাঁ, এখন শাহরিয়ার তুমি বলো তো, তুমি কি বলতে চাইছো? এই মহাবিশ্বে আমরা সবাই জানি হীরা সবচেয়ে মূল্যবান বস্তু, কিন্তু আসলে হীরার থেকেও বেশি মূল্যবান গাছ। এই পুরো মহাবিশ্বে অন্য কোনো গ্রহে কোনো গাছ নেই, শুধু এই পৃথিবীতেই রয়েছে। এই জন্যই আমি বলতেছি বৃক্ষ অতি মূল্যবান। হ্যাঁ, বৃক্ষ অতি মূল্যবান, কিন্তু কথা হচ্ছে যে আমরা তো এখানে বাগানের ক্ষেত্রে বলতেছি, বাগানের ক্ষেত্রে বাগানের ক্ষেত্রে বৃক্ষ নাই। তুমি বলো। আমাদের পূর্ব বক্তা যা বললেন এক্ষেত্রে আমি মতামত পেশ করতে চাই যে আমরা একটি গাছ কাটলেও আরো 10টি বা 100টি গাছও লাগাতে পারি, সেক্ষেত্রে যথেষ্ট কম্পেনসেশন হতে পারে আমার মতে। কম্পেনসেশন হতে হবে, এটা একটা ভালো কথা বলেছে। হ্যাঁ, ক্ষতিপূরণ হতে পারে, কিন্তু যখন একটা রাস্তার বিরাট ক্ষতি হবে, রাস্তার কম্পেনসেশন তুমি কত টাকা দিয়ে করো? একটা গাছের কম্পেনসেশন করা কঠিন আছে, কিন্তু একটা রাস্তা তো হচ্ছে আমরা দেখি যে মানে সাধারণ কাঁচা রাস্তা পাকা রাস্তা, রাস্তার কম্পেনসেশন করা অনেক বেশি কঠিন। হ্যাঁ, তো মানে তোমাদের তৌফিক ভাই যেটা বলেছেন, হ্যাঁ, যে সময়ের প্রয়োজনটা আসলে কি, হ্যাঁ, তোমাদের এক্ষেত্রে মনে হইতে পারে যে হচ্ছে গাছটা অনেক বেশি মূল্যবান, অনেক বেশি মানে গুরুত্বপূর্ণ ছিল, বলায়ের এটার প্রতি অনেক বেশি মমতা ছিল, অনেক বেশি ভালোবাসা ছিল, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কথাটা হচ্ছে যে নিষ্ঠুর কঠোর এই লাভের যুগে উষ্ণ ভালোবাসার কোনো স্থান নেই। হ্যাঁ, কারণ বিষয়টা হলো যে সামগ্রিক অর্থে তুমি কাকার বিষয়টা দেখো,
কাকার কি এত দম আছে? কাকার কি এত দম আছে যে হচ্ছে সে ওই গাছটা সরাবে, মানে ওই গাছটা তো সরাতে পারবে না। কাকার কি এত দম আছে যে সে ওই গাছটা দিয়ে ব্যারিকেড তৈরি করে ইত্যাদি এত কিছু তৈরি করবে? বরঞ্চ সে তো এখানে কম্পেনসেট করতে পারে, তাই না? কম্পেনসেট অর্থ হচ্ছে তোমার ক্ষতিপূরণ করা, মানে হচ্ছে এই একটা গাছ কাটলো। এমনকি গল্পের মধ্যে আমরা দেখেছি কাকা বলাইকে এই প্রপোজালটাও দিয়েছিল যে এই গাছটা কেটে অন্য এক জায়গায় আরো একটি বা দুটি গাছ লাগিয়ে দেওয়ার কথা তিনি জিজ্ঞেস করেছিলেন। কিন্তু আমার মতে গাছটিকে নিচে থেকে মানে উপড়িয়ে কোনো জায়গায় রোপণ করা যেত। হ্যাঁ যেত, কিন্তু জীবনটা দাবার বড়। হ্যাঁ তোমার সামনে যখন আগে সমস্যা নেই, আরো তো দু তিনটা শিমুল গাছ তো আর পৃথিবীতে অভাব নেই। তাহলে কি তুমি তোমার মতামত পরিবর্তন করছো? আজকের আলোচনার পর সে মতামত পাল্টে ফেলেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো কথা হচ্ছে যে এটা ভালো কথা। হ্যাঁ এটা ভালো কথা যে তুমি তোমার মতামত পাল্টে আছো। দিগন্ত, তোমার কি মতামত? তুমি কি তোমার মতামত পাল্টাবা নাকি হচ্ছে অভিমন্যুর মতো তুমি যুদ্ধ করে যাবা মহারথীদের সাথে? তুমি বলো। মত পাল্টাবা, ঠিক আছে। এখানে কি অভিমন্যু না, শাহরিয়ার? ঠিক আছে, তো কেউই এখানে ও আচ্ছা শাহরিয়ার মতামত পাল্টাবে না, ঠিক আছে। আমার কথা হচ্ছে আমি তোমার ক্ষেত্রে আরও বেশি হচ্ছে চাওয়ার চেষ্টা করছি আর কি, গ্রাউন্ড লেভেলের সাপোর্ট চাওয়ার চেষ্টা করছি। কারণ যখন এখানে বলা হয়েছে তোমার বিরুদ্ধে কিন্তু যুক্তি অনেক বেশি আসতেছে, যে হচ্ছে তুমি যখন দেখতেছো যে মানুষজন বলতেছে যে 1 প্রয়োজনের গুরুত্ব বেশি, 2 তোমার একটা গাছটাকে কাটলে সেম লেভেলের অন্যান্য গাছ কাটানো মানে লাগানো যায়। লাগানোর দিক দিয়ে আমি মতামত পাল্টাতে পারি। তাহলে সবাই মতামত পাল্টাচ্ছে। হ্যাঁ একটা প্রশ্ন, হ্যাঁ আচ্ছা কম্পেনসেশন কি সবসময় করা যায়? কেন? আপনার একটা বউ ছিল, ঠিক আছে, ধরেন, ঠিক আছে, আপনার একটা বউ ছিল, সে মারা গেল কোনো কারণে, তাকে আপনি অসম্ভব ভালোবাসতেন, ঠিক আছে, হ্যাঁ সে মারা গেলে আপনি কি 100টা বিয়ে করবেন? কম্পেনসেশন কিন্তু সবসময় কাজ করে না। কিন্তু আমরা তো এখানে একটি গাছের কথা বলছি। সেটা আমি বলছি যে কম্পেনসেশন কাজ করে, ঠিক আছে, কিন্তু সবসময় কম্পেনসেশন কাজ করে না। এই ক্ষেত্রে কাজ করার কথা। এই যে এখন এই ক্ষেত্রে যেটা গুরুতর আর গোলযোগ বিরাট উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে আর কি, এই কম্পেনসেশনের কথা কিন্তু প্রয়োজন ভিত্তিতে আসছে। সময় প্রয়োজন। হ্যাঁ আমার বউয়ের কতটুকু প্রয়োজন? আপনি এখানে ভালোবাসার কম্পেনসেশন বলতেছেন, আমরা কিন্তু ভালোবাসার কম্পেনসেশন বলতেছি। ভালোবাসার ক্ষতিপূরণ একটা ভেগ জিনিস, কারণ ভালোবাসার ক্ষতিপূরণ দেওয়া কোন দিক থেকে সম্ভব কোন দিক থেকে সম্ভব না এটা জানাটা খুবই কঠিন। ভালোবাসার তত্ত্ব অত্যন্ত জটিল, মায়ামোহ মমতার তত্ত্ব অত্যন্ত জটিল। হ্যাঁ তো কথাটা হচ্ছে যে আমরা যদি প্রয়োজন দেখি স্ট্রেট কাট, হ্যাঁ এই গাছটার প্রয়োজন মেটানো হচ্ছে, এটাই হচ্ছে আমার কম্পেনসেশন। সময়ের প্রয়োজন। হ্যাঁ একটা বউয়ের প্রয়োজন মেটানো হচ্ছে নাকি হচ্ছে না এটা হচ্ছে আমার মেন কথা। হ্যাঁ এটা একটু খারাপ শোনাইতে পারে, কিন্তু কথা হচ্ছে প্রয়োজন। এখন এই ক্ষেত্রে যারা হচ্ছে পরনে কিন্তু তথাপি আমি তোমাদের মতামত এখানে আমি জিজ্ঞাসা করব। আমি এক্ষেত্রে একজনকে জিজ্ঞাসা করতে চাই যে আমাদের জীবনে প্রয়োজন বেশি গুরুত্বপূর্ণ নাকি মমতা? বাইজেদ তুমি বলো। হ্যাঁ ধ্যান তুই বলো। আমাদের জীবনে প্রয়োজনটা আমার বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ আরেকটু প্রয়োজনটাই বেশি গুরুত্বপূর্ণ তুমি মনে করো? তো কথা হচ্ছে যে তুমি যখন দেখো যে যখন অনেক আবেগ অনুভূতি উত্থাপন করা হচ্ছে মায়ামোহ মমতার ভিত্তিতে, হ্যাঁ অমুকের প্রতি তমুকের মমতা, এই মমতার কোনো শেষ নেই, হ্যান ত্যান যখন বলা হয় তখন তুমি এটাকে কি দৃষ্টি করো? এখানে একটা গাছ না মানুষের ক্ষেত্রেও আমি বলতেছি সামগ্রিক অর্থে একটা মানুষের ক্ষেত্রেও কি মমতা প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নাকি প্রয়োজন মমতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? একটা মানুষের ক্ষেত্রে মমতা প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, একটা গাছের ক্ষেত্রে প্রয়োজন মমতার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাই তো? আচ্ছা ঠিক আছে, তো তাহলে তুমি শাহরিয়া তুমি কি বলতেছিলে? একটা গাছের ক্ষেত্রে প্রয়োজন ও মমতা দুইটাই গুরুত্বপূর্ণ। হ্যাঁ দুইটাই গুরুত্বপূর্ণ। এখন আমি যেটা এখানে প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে এই মমতার বিরুদ্ধে কি কেউ অবস্থান নেবেন? মানুষ প্রাণী গরু ছাগল নির্বিশেষে প্রয়োজন বেশি গুরুত্বপূর্ণ মমতার চেয়ে? অবশ্যই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, গাছের মধ্যে আমরা সুমিত যে মমতার বিরুদ্ধে তুমি অবস্থান নিয়ে যা যা আছে এখন সামগ্রিক অর্থে সব ক্ষেত্রে এই প্রয়োজনটা আমাদের আগে দেখতে হবে, কারণ মমতা আমাদেরকে ঊর্ধ্বে নিয়ে যেতে পারবে না। আমাদের প্রয়োজন অনুযায়ী কাজ করতে আমরা আমাদের নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবো। তো দেখুন মাননীয় সভাপতি, আমরা হচ্ছি মানুষ, আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, ঠিক আছে, অন্যান্য প্রাণীদের সাথে আমাদের তুলনা হলে কি চলে? সামগ্রিক অর্থে আমাদের প্রয়োজনটা ঠিক,
কিন্তু আমরা মানুষ হিসেবে কি কখনো মমতাটাকে অস্বীকার করতে পারবো? অস্বীকার করছি না। একদমই না। অস্বীকার করতে কখনোই পারবো না। দেখুন দেখুন একটি বিষয়, অন্যান্য প্রাণীদের থেকে মানুষ কেন আলাদা? তার তার আবেগের জন্য। কারণ অন্যান্য প্রাণীদের কিন্তু আবেগ কাজ করে না। আবেগ এবং চিন্তা শক্তি। আবেগ এবং চিন্তা শক্তি ঠিক, কিন্তু অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে কিন্তু আবেগ কখনোই কাজ করে না, মানুষের ক্ষেত্রে কাজ করে, এবং মানুষ সেই আবেগটার কারণে অন্যান্য প্রাণী থেকে আলাদা। কেন আমি বলি, অন্যান্য প্রাণীদের যদি প্রয়োজনটা না থাকতো, যেমন তাদের খাওয়ার প্রয়োজন, তাহলে বিজ্ঞানীরা বলেছেন অন্যান্য প্রাণীদের যদি খাওয়ার প্রয়োজন না থাকতো তাহলে অন্যান্য প্রাণীরা কখন তখন নিজের জায়গা থেকে উঠতো না। সেক্ষেত্রে মানুষের ক্ষেত্রে মানুষ মানে প্রয়োজনটা এমনই হচ্ছে, ঠিক আছে। কিন্তু মানুষ কেন অন্যান্য পশু পাখিদের আছে আলাদা? কারণ মানুষের কিন্তু মমতা আছে, মানুষের একটা আবেগ কাজ করে, সেই জন্য। তাছাড়া মানুষ আবেগের মাধ্যমে প্রয়োজন অনুভব করে অনেক ক্ষেত্রে। সেটা হতে পারে। আচ্ছা ঠিক আছে, তো আমার এই ক্ষেত্রে আমি শুধুমাত্র দ্বিমত পোষণ করছি না, শুধুমাত্র দ্বিমত পোষণ করছি আমি এটা বলবো না, আমি কঠোরভাবে দ্বিমত পোষণ করছি। বিষয়টা হচ্ছে যে এইটা আমি দেখেছি বৈজ্ঞানিক ক্ষেত্রে, দার্শনিক ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে, যে মনস্তাত্ত্বিক ক্ষেত্রে, সমাজতাত্ত্বিক ক্ষেত্রে বারে বারে এই ভুলটা করা হয়। সেটা হচ্ছে মানুষ এবং অন্যান্য প্রাণীর মধ্যে পার্থক্য, কারণ মানুষের আবেগ আছে। আমি এটা বলছি, প্রত্যেকে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মস্তিষ্ক আর একটা হচ্ছে হৃদয়, একটা হচ্ছে বিবেক আর একটা হচ্ছে আবেগ। কথাটা হচ্ছে যে এখানে আপনি বলছেন যে মানুষের হৃদয় আছে বা অনুভূতি আছে, এই কারণে মানুষ পশু পাখির থেকে আলাদা। একজন কুকুরের সন্তানের যদি আপনি মেরে ফেলেন, সেই কুকুরের মা কি দুঃখ পাবে? কেন? আপনি কি দেখেছেন কুকুরের মাকে দুঃখ পেতে? আমি এক মেরে দেখে এই যে দেখুন, কথাটা হচ্ছে যে যথেষ্ট প্রমাণিত হয়েছে সকল ক্ষেত্রে, নিজের সন্তান মারা গেল, নিজের ভাই মারা গেল, নিজের স্ত্রী মারা গেল, নিজের বাবা মা মারা গেলে প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা প্রাণী। এখন কথাটা হচ্ছে যে একটা কুকুরের কিন্তু এই চিন্তা শক্তিটা নেই, যে এই যে মারা গিয়েছে তার আত্মা অবিনশ্বর, এই আত্মা পরকালে গিয়ে অবিনশ্বরতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে, এটা কিন্তু তার চিন্তা করার ক্ষমতা নেই। তার ক্ষমতা আছে যে মারা গেছে আমার সন্তান, আহা আহা ওহো উহু হু, কিন্তু এইসব তো সে বলতে পারবে না, সেখানে তুমি কিন্তু দেখবে সে অবশ্যই অনুভব করবে। অবশ্যই এটা অনুভব করে, মানে বৈজ্ঞানিকভাবে স্বীকৃত। অনুভব করে, এবং তারা কিন্তু প্রকাশ করতে পারে না, সেই জন্যই তারা কান্নাকাটি করে। হ্যাঁ হ্যাঁ, তো কিন্তু মানুষের সম্বন্ধে একটি দেখুন, এখানে শুধুমাত্র আমরা প্রাণীদের ক্ষেত্রে শুধুমাত্র মা এবং সন্তানের এই সম্পর্কটাই আমরা দেখি। কারণ দেখুন, একটা গরু, ঠিক আছে, তার স্ত্রীকে যদি আপনি মেরে ফেলেন, কিন্তু গরু কিন্তু কখনই কষ্ট পাবে না, ঠিক আছে। এখানে শুধু মাত্র সন্তান এবং মায়ের সম্পর্কটাই বেশি অধিক গুরুত্বপূর্ণ। সন্তান, মা এবং পিতা মাতা, এবং আপনি দেখুন ধরা যাক গরুর ক্ষেত্রে পাবেন, কিন্তু বরঞ্চ যে সকল প্রাণী, যারা নেকড়ে বা হচ্ছে হায়না, যারা হচ্ছে ট্রাইবাল সমাজে বাস করে, তাদের বিভিন্ন শেয়াল, তার স্ত্রী মারা গেলে একজন শেয়াল আর বিয়ে করে, প্রতিনিয়ত করে, মানে একটা নির্দিষ্ট সময় মানে দুঃখ প্রকাশ করে, যেটা বলে আমরা মরণী। তো তাহলে কি শেয়াল আর মানুষের মধ্যে পার্থক্য? এক্ষেত্রে বিয়ে বলতে আপনি কি বোঝাচ্ছেন? বিয়ে না, আমি বলতেছি যে হচ্ছে তার মানে তার যে স্ত্রী আর কি, বিয়ে সরি বিয়ে বলতে বোঝাচ্ছে যে অন্য কোনো স্ত্রী গ্রহণ করে না, হ্যাঁ, অন্য কোনো প্রাণীর সাথে আর কি সঙ্গম করে না। তো এটা হচ্ছে আমার কথা। হ্যাঁ, তো তাহলে মানুষ আর শেয়ালের মধ্যে পার্থক্য সে মনস্তাত্ত্বিক জায়গায়, মানুষের কোন মনস্তাত্ত্বিক জায়গা? যেমন এটা কি আবেগ ভিত্তিক, এটা কি আবেগ ভিত্তিক নাকি বুদ্ধি ভিত্তিক? কারণ আবেগে কিন্তু আমরা কোনো মানে অমিল দিচ্ছি মানুষ এবং প্রাণীর মধ্যে, কিন্তু যেটা আমরা অমিল দিচ্ছি সেটা হচ্ছে চিন্তা শক্তি। এখানে কিন্তু পার্থক্যটা আপনি বলেছেন, পার্থক্যটা হচ্ছে আবেগ। পার্থক্য বুঝতে পেরেছি, হ্যাঁ বুদ্ধিভিত্তিক। হ্যাঁ, পার্থক্যটা বুদ্ধিভিত্তিক। এখন দেখুন, আপনি বুদ্ধিভিত্তিকভাবে কি মমতা পরিচালনা করেন? না, আমার প্রশ্ন হচ্ছে আপনি কি মস্তিষ্ক দিয়ে মমতা পরিচালনা করেন নাকি হৃদয় দিয়ে? একটা সিম্পল প্রশ্ন, মমতা কি হৃদয় দিয়ে পরিচালিত হয় নাকি মস্তিষ্ক দিয়ে? এটার উত্তর ব্যক্তিভেদে ডিফারেন্ট। ব্যক্তিভেদে বলতে আমি বোঝানোর চেষ্টা করছি যে মমতা কি আপনি যুক্তি দিয়ে প্রমাণ করতে পারবেন? একটা জিনিস কিন্তু আপনার মমতা তৈরি হইতেছে, এটা কি যুক্তি দিয়ে প্রমাণ করা সম্ভব? অনেক সময় আমরা দেখি মমতার যদি আমরা ভালোবাসার নামান্তর করি, হ্যাঁ, অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন স্ত্রী লোক, হ্যাঁ, দেখা যাচ্ছে অনেক বিরাট হাইফাই যারা হচ্ছে বিরাট মানে সফল মানে ব্যক্তি, তাদেরকে ভালো না বেশি সাধারণ কেরানি এটা ভালোবাসতেছে। এটা নিয়ে কত কি কাহিনী তৈরি হয়েছে ইত্যাদি অনেক কিছু। হ্যাঁ, তো কথা হচ্ছে যে এখানে তো আর কি বস্তুভিত্তিক যুক্তির কোনো তত্ত্ব নেই, যুক্তির তো কোনো স্থান নেই, এখানে স্থান হচ্ছে আবেগের। তাহলে আমার কথা হচ্ছে যে মানুষের মমত্ব আর পশুত্ব এর মধ্যে পার্থক্য না। কারণ কথা হচ্ছে বৈজ্ঞানিকভাবে দেখুন, আপনি দার্শনিকভাবে দেখুন, সকল ক্ষেত্রে দেখুন মানুষ পশুর থেকে আলাদা। আমার পূর্ববর্তী বক্তা তিনি বললেন, তৌফিক ভাই তোমাদের, তিনি বললেন যে হচ্ছে আমাদের মানে মানুষ সৃষ্টির সেরা জীব। কেন? কারণ মানুষ সবচেয়ে বেশি সক্ষম, কারণ মানুষের ভুল এবং সঠিকের মধ্যে বাছাই করার এবিলিটি আছে। হ্যাঁ, কেন আছে?
ভুল এবং সঠিকের মধ্যে বাছাই করার এবিলিটি আবেগ থেকে আসে না। আবেগ আমি যেটা ভালো মনে করি, সিগারেট খাওয়া মানুষের ভালো লাগে, এটা ঠিক সঠিক, মদ খাওয়া মানুষের ভালো লাগে, এটা তো আবেগ থেকে না। আবেগ খাইতে গিয়ে আমার কি মদ খাইতে আবেগে ভালো লাগবে না? হ্যাঁ বলো। আমার এই ক্ষেত্রে একটি আছে, আপনি বললেন যে দুইটা জিনিস, একটি হচ্ছে হৃদয়, একটি হচ্ছে মন, মস্তিষ্ক। মস্তিষ্ক, ঠিক আছে মস্তিষ্ক। আপনি কি হৃদয় দিয়ে পুরো দেহটাকে পরিচালনা করতে পারবেন? এখানে তো হৃদয়ের কোনো কাজ নেই, আমাদের যে আবেগটা আছে সেটাও কিন্তু মস্তিষ্ক নিয়ন্ত্রণ। না না, আমি দার্শনিক পরিভাষার কথা বলেছি। হ্যাঁ সে হৃদয় দিয়ে আবেগের কথা হ্যাঁ, আমি বলছে। ওটা দার্শনিক পরিভাষার কথা বলেছি। আবেগ কাজ করে, জীবন কাজ করে। তো ঠিক আছে রিহাম, হ্যাঁ ঠিক আছে, তাহলে তুমি বলতেছো যে হচ্ছে আবেগ কাজ করে বিবেক কাজ করে না, খুব স্ট্রং একটা পজিশন গ্রহণ করছে এখানে। তুমি বলো। মানে এটা এক্সপ্লেন করো। এজন্য তো আমার যদি কারোর প্রতি কোনো আবেগ থাকে তাহলে তোমার আমার বিবেক কাজ করে না। তো আমি তো এটাই বলতেছি, তো এটা কি উচিত? তো তুমি তো এখানে বলতেছো যে হচ্ছে মানে আবেগ থাকলে বিবেক কাজ করে না। তো আমি তো বলতেছি যে কোনটা বেশি প্রয়োজনীয়, আবেগ বেশি প্রয়োজনীয় নাকি বিবেক বেশি প্রয়োজনীয়? বিবেক। শেষ তুমি পর্যন্ত আপনার প্রয়োজনের কাছে আছে। এই যে এখন কথা হচ্ছে, আমরা যদি বলি এখন গুরুত্বপূর্ণ জিনিস, গুরুত্বপূর্ণ একটা জিনিস গুরু কখন হয়, মানে গুরু সম্পন্ন, গুরু ভার সম্পন্ন বা গুরুত্বপূর্ণ কখন হয়? আমাদের সেটা প্রয়োজন। হ্যাঁ এটি তো যখন সেটা আমাদের মমতায় আসে সেটা কিন্তু হয় না। যেরকম যেরকম হচ্ছে সুমিত ইতিমধ্যে দেখানো যে হচ্ছে মানে বলাইকে কিন্তু এখানে বলা হয়েছে যে হচ্ছে আচ্ছা দেখো অন্য গাছ আমি লাগাইতে পারবো, হিসাবটা বুঝো, কিন্তু বলাই হিসাব বুঝতে ব্যর্থ হলো। হ্যাঁ কারণ সে আবেগকে বেশি স্থান দিয়েছে। হ্যাঁ, তাহলে নিজেও তো হচ্ছে, তাহলে আমি মনে করি একটু ডিপ্লোম্যাটিক স্টান্সে আছে। আমি কিন্তু অন্য এই যে আমি কিন্তু দার্শনিক ক্ষেত্রে দিয়ে সেটা বলি, আপনি কিন্তু জানেন সেটা। হ্যাঁ। আমি কিন্তু দার্শনিক ক্ষেত্রে দিয়ে বলি না, আমি অন্য ক্ষেত্রে দিয়ে বলেছি। দার্শনিক ক্ষেত্রে দিয়ে যদি আমরা বিবেচনা করি তাহলে হ্যাঁ ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। হ্যাঁ। আমাদের ক্ষেত্রে বিবেকটা বেশি বেশি গুরুত্বপূর্ণ। কারণ দেখুন মানুষ সৃষ্টির শুরু থেকেই তার প্রয়োজনের জন্যই সব কিছু করেছে। যেমন মানুষের যে ভালোবাসা দেখতে হয়েছে সেটা কিন্তু তার প্রয়োজন ছিল, বংশবৃদ্ধি। হ্যাঁ হ্যাঁ, এই যে এটা একটা গুরুতর কথা তিনি বলেছেন, এভলিউশনারিলি এটা বাস্তবতা যে মানুষ একে অপরকে যে ভালোবাসে, নরনারী একে অপরের প্রতি সেটাও কিন্তু বংশবৃদ্ধি করার জন্য হ্যাঁ। সেটা বিষয়ে বংশবৃদ্ধি করার প্রয়োজন। হ্যাঁ। সেটাও তখনকার সময় প্রয়োজন ছিল এবং এখন পর্যন্ত সেটা বিদ্যমান আছে। আমরা কেন ভালোবাসি? কারণ আমাদের হ্যাঁ প্রজনন করতে এটা এটা শুধুমাত্র একটি দার্শনিক ক্ষেত্রে দিয়ে বিবেচনা করা হয়, ঠিক আছে। এমনি মনস্তাত্ত্বিক বিষয় অন্য কিছু হতে পারে। বৈজ্ঞানিকভাবে এটা বাস্তব না যে হচ্ছে আমাদের প্রজনন। হ্যাঁ বৈজ্ঞানিকভাবে এটা বাস্তব, কিন্তু এটা যদি আমরা মনের আবেগ দিয়ে চিন্তা করি, সেভাবে আমরা যদি আবেগকে স্থান আবেগ দিই দিয়ে আমরা তখন এই বিষয়টা আমাদের ভুল মনে হবে, ঠিক আছে। হ্যাঁ কারণ কথা হচ্ছে আবেগ দিয়ে কি করো চিন্তা করো, চিন্তা কি আবেগ দিয়ে আসে নাকি আবেগ দিয়ে মানুষ অনুভব করে? আবেগ দিয়ে অনুভব করে বিবেক দিয়ে চিন্তা করি। হ্যাঁ এটা হচ্ছে আমার কথা। বিবেক বিষয়ে কাজ করে। এখন হ্যাঁ এটা মিশানোটা উচিত বলতে কি, ধরা যাক তোমরা হয়তো বা আমার মতো উগ্রবাদী না, আবেগ বিরোধী। হ্যাঁ উগ্রবাদী আবেগ বিরোধী না, কথা হচ্ছে যে আমি আর কি মনে করি আবেগ আসলে একটা টোটালি ফালতু জিনিস, কিন্তু কথা হচ্ছে যে তথাপি এটা সহাবস্থান হতে পারে। কীরকম সহাবস্থান, যেটা আমিও এটার সাথে একমত, সেটা হচ্ছে কী ধরনের আবেগ লাগে তোমরা জানো, একমাত্র কোন ধরনের আবেগটা গুরুত্বপূর্ণ তোমরা জানো, অন্তত আমার মতো তোমরা একমত হলেও হইতে পারো, দ্বিমত হলে আমাকে বলো। সেটা হচ্ছে উদ্দীপনা। যেই আবেগ তোমাকে কাজ করতে উদ্বুদ্ধ করে সেই আবেগই একমাত্র বৈধ, বা সেই আবেগই তুমি একমাত্র গ্রহণ করতে পারো। ধরা যাক উদ্দীপনা বা হচ্ছে তোমার যে আবেগগুলো আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, ধরা যাক এই সাহিত্য সংসদ যে আমরা পরিচালনা করছি, এটা কিন্তু এক অর্থে একটা আবেগ আছে, অন্তত আমারও ক্ষেত্রে এক অর্থে একটা আবেগ আছে যে না এটা কাজ করতে হবে, তাই না? একটা প্রয়োজনের জন্য আবেগ। এটা হ্যাঁ প্রয়োজনের জন্য আবেগ। হ্যাঁ হ্যাঁ দ্বিমত পোষণ করছে। হ্যাঁ, তাহলে তুমি এখানে কি বলছো? আমার কথা হচ্ছে যেমন আমরা যখন কোনো পোষা প্রাণীকে পালি, যেমন বিড়াল, খরগোশ, তখন কি আমাদের তাদের প্রতি আবেগ থাকে না? থাকতে পারে, না থাকলেও সমস্যা নেই। থাকে না, আমার প্রয়োজনের জন্য পালি না। হ্যাঁ এটাও ঠিক। কথা হচ্ছে যে এইটা হচ্ছে একটা মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলেছে যে হচ্ছে অন্যান্য পোষা পাখি যে আমরা পালন করি, অন্য পোষা প্রাণী, কথা হচ্ছে যে তোমরা, আমি এখানে বললাম, আমি হয়তো বা বলি নাই, অনেকটা আমরা আমাকে চিনে থাকলে তোমরা জানবা, সেটা হচ্ছে আমিও পোষা পাখি পালন করি। হ্যাঁ তো কথা হচ্ছে যে তুমি বলতে পারো যে এটার প্রয়োজনটা কি? এটা আমারও প্রশ্ন, এটার প্রয়োজনটা কি? কারণ কথা হচ্ছে আমি যখন কিনেছিলাম তখন আমি শিশু ছিলাম। এখন বিষয়টা হচ্ছে যে দেখো তোমার অনেক ক্ষেত্রে এটা অন্তত আমি বলবো, আমি ঔচিত্যের কথা তখন বলেছি, কিন্তু এখন যদি আমি মানুষের অক্ষমতার কথা বলি, প্রত্যেক মানুষ কিন্তু মায়া মমতা এগুলোকে অতিক্রম করতে সক্ষম না। হ্যাঁ এটা অত্যন্ত কঠিন একটা জিনিস। হ্যাঁ কিন্তু আমি যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে তোমার যদি চুজ করতে হয় যে হচ্ছে তোমার হয় প্রয়োজন থাকবে, নাহলে মমতা থাকবে। ধরা যাক আমার যদি চুজ করতে হয় যে এই পাখিগুলোকে মেরে ফেলা আমার প্রয়োজন,
তখন আমার এই পাখিগুলোকে মেরে ফেলার ক্ষমতা থাকতে হবে। হ্যাঁ, সামরিক অর্থে আমার প্রয়োজন। আমার যদি এখানে তোমাদের যে কাউকে অথবা তোমাদের এই তৌফিক ভাই যে আমার খুবই ভালো বন্ধু, যদি সামগ্রিক অর্থে প্রয়োজন হয় তাকে খুন করার, তাহলে হচ্ছে এই খুন করার ক্ষমতা আমার থাকতে হবে। হ্যাঁ, তো এটাই আমি যেটা বলার চেষ্টা করছি। ফর দ্য গ্রেটার গুড। হ্যাঁ, ফর দ্য গ্রেটার গুড যে কোনো কিছু করতে হবে। তোমরা হয়তো আলেকজান্ডার দ্য গ্রেটের নাম শুনেছো। আলেকজান্ডার দ্য গ্রেটের গ্রেট সম্পর্কে একটা মানে খুবই জনপ্রিয় লোকশ্রুতি আছে, যেখানে আর কি বলা হয়েছে যে আলেকজান্ডার দ্য গ্রেট তার রাজ্য বিস্তারের জন্য অনেক বেশি আর কি অভিলাষী, অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞ তার রাজ্য বিস্তারের জন্য। তো একজন পারস্যের একজন জাদু যে করতেছে, একজন মানে জাদুকারী, জাদুটোনা জানে, সে আর কি আলেকজান্ডারকে বলছে বা সিকান্দার তাকে বলছে যে হচ্ছে দেখো, তোমার মনোবল পরীক্ষা করার জন্য তোমার একে একে এতজনকে মারতে হবে। আলেকজান্ডারকে একটা মরুভূমিতে পাঠিয়ে দেওয়া। সেখানে সেই জাদুকর আর কি ওটা দিয়ে আসছে আলেকজান্ডারের সামনে। জাদুকর তাকে বলে দিয়েছে যে দেখো আলেকজান্ডার, তুমি যদি তোমার এই যুদ্ধ মানে এই যে রাজ্য বিস্তার এটা যদি করতে চাও, তাহলে যদি তুমি যুদ্ধ জয় করতে চাও, তাহলে তোমার সামনে যে আসবে তাকেই তোমার খুন করতে হবে। এটা হচ্ছে তাকে জিজ্ঞাসা করেছে, এটা শর্ত দিয়েছে। তো আলেকজান্ডার আগাচ্ছে মরুভূমি দিয়ে। সর্বপ্রথম আলেকজান্ডারের সামনে আসলো তার মা। আলেকজান্ডার তার মা বলল, বাবা কতদিন তোকে দেখিনি, বুকে আর। আলেকজান্ডার সামনে আগাল। যখন তার মা তাকে জড়ে ধরতে গিয়েছে, সঙ্গে সঙ্গে তলোয়ারটা ঢুকে দিল। তার মাকে সে খুন করল। ঠিক আছে, এরপর ওটা আমি পরে দেখতেছি। তার মাকে সে খুন করল। হ্যাঁ, তার মা পড়ে গেল। এরপর আসলো খুব সম্ভব তার পিতা। হ্যাঁ, এরপর তার ভাই। এরপর যেটা সবচেয়ে কঠোর সেটা হচ্ছে তার এক বন্ধু, তার নামটা আমি আপাতত ভুলে গেছি। আলেকজান্ডার একজন খুবই প্রিয় বন্ধু ছিল, খুবই ক্লোজ, তার সবচেয়ে ক্লোজ। হ্যাঁ, মায়ের থেকে না অনেক ক্লোজ। তো কথাটা হচ্ছে যে সেই বন্ধুরা তার কাছে এসেছে যে আলেকজান্ডার তুই কেমন আছিস। আলেকজান্ডার তার সেই প্রাণপ্রিয় বন্ধুটাকে মেরে ফেলল। এরপর যে ব্যক্তি জাদু করছিল সে বুঝালো যে এই দেখো, তোমার এখানে কেউ বাস্তব না, সব হচ্ছে হ্যালুসিনেশন, কিন্তু তুমি এই ক্ষমতা রাখো যে তুমি যুদ্ধ জয়ের জন্য যে কাউকে হত্যা করতে পারবে। এই কারণে তোমার এই যুদ্ধ জয় অবশ্যম্ভার, তুমি অবশ্যই যুদ্ধ জয় করবে যখন তুমি এতগুলিকে হত্যা করার ক্ষমতা রাখো। এইটা যখন তুমি রাখো তাহলে তোমার কেউ থামাবে না। তো আমার কথা হচ্ছে এটাই, আমি বলতেছি সত্যি না, এটা হচ্ছে আর কি জনশ্রুতি, কারণ জাদুর বিষয় আছে না। তো কথা হচ্ছে আলেকজান্ডারের দৃঢ় প্রতিজ্ঞতা এতই বেশি ছিল, আলেকজান্ডার এতটাই দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে একেবারে কাছের অনেক জন্য তিনি মেরে ফেলছিলেন, এক্সিকিউট করে ফেলছিলেন, কারণ তার রাজ্য বিস্তারে ক্ষতি হইতেছে। এই কারণে আমি ব্যক্তিগতভাবে যুদ্ধের সমর্থন করি না। যুদ্ধের সময় হ্যাঁ, তখন রিহাম তুমি হচ্ছে আর কি আলেকজান্ডারকে বোকা বলছিল, কোন দিকটা আমি আর কি একটু যদি আরো উন্নততর কাজের কথা বলা হয়, কারণ কথা হচ্ছে হ্যাঁ মা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অবশ্যই অবশ্যই, কিন্তু সেই গুরুত্বটা কিন্তু কৃতজ্ঞতা থেকে আসে, প্রয়োজন থেকে না। আলেকজান্ডার কিন্তু প্রয়োজনের ভিত্তিতে করছে কাজটা। প্রয়োজন বলো তো, তার জন্মের জন্য কি তার মা প্রয়োজন ছিল না? হ্যাঁ, তখন তার জন্ম শেষ হয়ে গেছে, তাই বলে কি এটা কৃতজ্ঞতা? প্রয়োজন কিন্তু সবসময় সামনের দিকে আগে, এটা হচ্ছে প্রয়োজনের সবচেয়ে গুরুতর তত্ত্ব। হ্যাঁ, প্রয়োজন এবং জীবন দুটোই দাবার গুণ। হ্যাঁ, তোমার সামনে আগে পিছনে যায়। তুমি কৃতজ্ঞতা রাখতে পারো, অবশ্যই কৃতজ্ঞতা থাকার অনেক বেশি গুরুত্বপূর্ণ, কিন্তু তথাপি তোমার তো মানে অগ্রাধিকার ভিত্তিতে ইয়ে করতে হবে। তোমার অগ্রাধিকার কোনটা, তুমি কোনটাকে অগ্রাধিকার দিবে? হ্যাঁ, সেটা হচ্ছে কথা। তো মায়াকে মেরে ফেলা ঠিক বোকামি না, বলতে পারো যে সে পৈশাচিক একটা বিষয়, হ্যাঁ, যে সে হিংস্র নৃশংস একটা জিনিস, কিন্তু কথা হচ্ছে যে কিছু কিছু ক্ষেত্রে নৃশংস হইতেই হয়, হ্যাঁ, মানে জীবনের উন্নতির জন্য। এখন আমি তোমাকে জিজ্ঞাসা করতে চাই যে হচ্ছে তুমি এই সকল ক্ষেত্রে এই যে আলোচনা হলো এটাতে তোমার মতামত নেই, আবেগ আর বিবেকের তত্ত্ব নেই। কারণ এটা তার মায়া ছিল, জাদুঘরের একটা মায়া ছিল যে সে কি যুদ্ধের জন্য প্রস্তুত কিনা। তুমি বলতেছো যে এটা ঠিক, আমার জাদুঘর সব নিয়েছি। ঠিক আছে, তুমি আমার মনে হয় এটা ঠিক আছে, কারণ জীবনের প্রয়োজনের জন্য মায়া মমতাকে মানে বিচ্ছিন্ন করা উচিত। আমি মনে করছি যে আমার পূর্ববর্তী যিনি মানে মাত্র মন্তব্য রেখেছে সেটি ভুল, কারণ এখানে তো আলেকজান্ডার তার রাজ্য বিস্তার করতে যাচ্ছে। সে যদি তার রাজ্যে কেউ হামলা করতো তাহলে সে তার মাকে মারতে পারতো তার প্রয়োজনে, কিন্তু রাজ্য বিস্তারের জন্য যে সে তার মাকে মারবে এটা তো ঠিক না। কারণ রাজ্য বিস্তারকে যদি আমি বলি সেটা তার দেশপ্রেম, কারণ হেলেনিস্টিক যে যুগ
গ্রিসের সর্বোচ্চ উন্নতি হয়েছিল আলেকজান্ডার। দেশপ্রেমটা কি আবেগের মধ্যে পড়ে না? এই যে ক্ষমতার মধ্যে পড়ে না? দেশপ্রেম তাকে বলতে বলে মা প্রেম। তাহলে তো আমরা ঘুরে ফিরে আবার সেই প্রয়োজন থেকে আবার ক্ষমতার দিকে যাচ্ছি। এখন দেখো এই আবেগটা আবার প্রয়োজন কিভাবে প্রয়োজন, কারণ দেখো উদ্দীপনা যেটা বলুন, প্রয়োজন ভিত্তিক মানে আমি সমষ্টিক উন্নতি করবো, দেশপ্রেমের মাধ্যমে কি দেশের উন্নতি হবে? সে কি দেশের উন্নতির চেষ্টা করতেছে না? হ্যাঁ, দেশপ্রেম অবশ্যই তার আবেগ ছিল, অনেক ক্ষেত্রে তার আবেগ ছিল, বেড়ায় মাতাও ছিল আলেকজান্ডার, বলে অবশ্যই তার আবেগ ছিল। তো কথা হচ্ছে যে আলেকজান্ডার, তো কথা হচ্ছে যে আলেকজান্ডার যে আর কি তার আবেগ ছিল, কিন্তু এটা প্রয়োজন দেশের উন্নতি কেন প্রয়োজন না, ঘুরে ফিরে প্রয়োজনের দিকে যাচ্ছে। এখন তোমার ধরো দুইটা আবেগ আছে তোমার সামনে, মাতৃপ্রেম আর দেশপ্রেম। কোন প্রেমটা বেশি প্রয়োজন, কোন প্রেমটা আরো বেশি উন্নতি ঘটে? দেশপ্রেম। তাহলে তুমি কার জন্য কাকে হয়ে যাবে? মা কি দেশের নাগরিক না? কিন্তু সামগ্রিকভাবে দেশটা বেশি প্রয়োজন। দেশপ্রেম আর নাগরিক দেশপ্রেম নাগরিক একজন দেশের একজন গণতন্ত্র দেশ, এটা যে যদি তাহলে কি আপনি বলছেন যে যদি ঠিক আছে সে দেশের সামগ্রিক উন্নতির জন্য যদি অধিকাংশ মানুষকে হত্যা করে থাকে তাহলে এটা হবে তো তার দেশপ্রেম, তার দেশপ্রেম থাকলে দেশপ্রেমী এটা তার সামগ্রিক যেমন অধিকাংশ করতে পারে। অধিকাংশ হত্যা করে না। যত সে করতে পারবে তো, তার মধ্যে ওই মনোভাবটা তো তার ছিল, সে করতে পারবে। আর অধিকাংশ কিছু করতে পারে, তখন তার এটা বিশ্লেষণ করতে হবে যে তার দেশে আর উন্নতি হচ্ছে না হচ্ছে না। অথচ অধিকাংশ ধরো যাক এখন এক্ষেত্রে যাওয়া বলাটা অনেক বেশি আর কি রাফ হয়। অধিকাংশ যদি থাকে বিকলাঙ্গ ব্যক্তি বলবো, অধিকাংশ যদি থাকে বিকলাঙ্গ ব্যক্তি বলবো, বা তারা যদি দেশের উন্নতির বিরুদ্ধে থাকে, হ্যাঁ তার যদি দেশের উন্নতির বিরুদ্ধে থাকে তাহলে সে অধিকাংশকে আমরা গ্রহণ করবো না। অধিকাংশ অধিকাংশ যদি থাকে আমার রাজ্য বিস্তার বিরোধী, যারা দেশের উন্নতি চায় না, অধিকাংশ যদি থাকে বিদ্রোহী, যারা হচ্ছে দেশের আলাদা আলাদা চিন্তাধারা, যারা দেশে এনার্কি চায়, যারা হচ্ছে দেশের শাসন চায়, তাদেরকে হত্যা করছে না, তারা কি ইয়া করছে না। তোমার বুঝতে হবে যে অধিকাংশ বলতে তুমি কাকে বোঝাচ্ছ। অধিকাংশ বলতে তুমি একেবারে মানে গ্রাউন্ড লেভেলের সাধারণ জনতাকে বোঝাচ্ছ। যদি একেবারে গ্রাউন্ড লেভেলের সাধারণ জনতাকে বোঝাও তাহলে হচ্ছে এটা কখনো উচিত। হ্যাঁ, তাহলে বিষয়টা অবশ্যই কখনো উচিত। কিন্তু তুমি যদি বোঝাও অধিকাংশ মানে হচ্ছে যে আলেকজান্ডারের বিরোধিতা করছে বা যাকে হত্যা না করলে আলেকজান্ডারের রাজ্য বিস্তার করা বা উন্নতি করা সম্ভব, তখন সে মারতে পারে। তখন সে মারতে হবে। আমি তো এটাই বলছি। হ্যাঁ, অধিকাংশ মানুষ যদি মানে অধিকাংশ মানুষকে যদি তার মারতে হয় দেশের উন্নতির জন্য, তাহলে সে মারবে, সে মারবে। মাউসেতুংটা নিয়ে আমার একটা সন্দেহ আছে। তো কথা বলছে যে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি সেরকম অনেক ব্যক্তিবর্গ আছে, যেমন বর্তমানে আল সালভাডোরের প্রেসিডেন্ট একজন, তিনি দেশের অর্ধাংশকে ইয়া করে ফেলেছে, কারাগারে আবদ্ধ করে ফেলেছে। এতে ক্রাইম রেটও কমে গেছে। হ্যাঁ, তার হচ্ছে যে মানে ওই এল সালভাডোরে হচ্ছে খুনের হত্যার মানে মাত্রা আর সবচেয়ে বেশি, এটা এখন আমেরিকার চেয়ে বেশি সুরক্ষিত এই এল সালভাডোর। এত লোককে তিনি লক আপ করেছে, কত লোককে তিনি এক্সিকিউট করেছে, কত লোককে তিনি হত্যা করেছে, এটি কি অধিকাংশ অনেক বেশি। রেজাল্টের উপর ভিত্তি করে বলা যায় যে এটা প্রয়োজন ছিল। হ্যাঁ, প্রত্যেক এখন বলতে পারো যে দেখো প্রত্যেক মানুষেরই পেছনে একটা পরিবার থাকে, হ্যাঁ, তার প্রতি যাদের মমতা থাকে ইত্যাদি ভালোবাসা থাকে, হ্যান থাকে ট্যান থাকে। কিন্তু কথা হচ্ছে যে আলটিমেটলি হচ্ছে আর কি তোমার মানে এটা আলটিমেটলি হচ্ছে আর কি দেশের উন্নতির জন্য মানে বিষয়। তো ধন্যবাদ আর কি যারা হচ্ছে আজকে আর কি আমাদের এই পাঠ্যচক্রে অংশগ্রহণ করেছেন। প্রত্যেকের অত্যন্ত মানে নিগূঢ় তথ্য সম্পন্ন বক্তব্যের মধ্য দিয়ে এবং মতামতের মধ্য দিয়ে আমাদের বোধগম্যতা আরও বেশি স্পষ্ট হয়েছে। এর মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি যে সামান্য একটি গাছ এবং সেই বাগানের পারিপার্শ্বগত উপলব্ধি করতে গিয়ে, সেই আপেক্ষিক সম্পর্ক উপলব্ধি করতে গিয়ে আমরা কোন পর্যায়ের দার্শনিক তত্ত্ব উত্থাপন করেছি যে অনেককে হত্যা করা যায় যদি দেশের উন্নতি হয়। তো কথা হচ্ছে এটাই আলটিমেটলি আমাদের সর্বশেষ সিদ্ধান্ত, সর্বশেষ সমন্বয় যে মমতার যে প্রয়োজন আরও বেশি গুরুত্বপূর্ণ। যদি প্রয়োজন হয়, যদি দেশের উন্নতি হয় তাহলে যে কোনো কিছু করা যায়। হ্যাঁ, উন্নতির জন্য সকল কিছু করতে হবে। তো সামগ্রিক অর্থে আমি বলতে চাই যে আজকের পাঠক আগামীর পথপ্রদর্শক। তোমরা যারা আজকের পাঠক আছো তারা যখন আগামীর পথপ্রদর্শক হবে, পথপ্রদর্শকের কিন্তু অনেক কঠোর সিদ্ধান্ত পালন করতে হয়, অনেক কঠোর সিদ্ধান্ত নিতে হয়। রাজনৈতিক নেতৃবৃন্দ কিংবা সামাজিক নেতৃবৃন্দ বা যে কোনো নেতাদেরই কঠোর সিদ্ধান্ত নিতে হয় সামগ্রিক উন্নতির জন্য, মায়া মমতাকে বিসর্জন দিতে হয়। তো তোমরা যখন এই তোমাদের দেশকে পথ দেখাবে, সামগ্রিক জাতিকে পথ প্রদর্শন করাবে, তখন অবশ্যই তোমরা এই কঠোর সিদ্ধান্ত নিতে সক্ষম হবে এবং দেশকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ সকলকে।